শেখ হাসিনা যেসব কারণে বা যাদের কারণে স্বৈরাচার হয়ে উঠেছিলেন, অবশ্যই তাদের একটি অংশ স্বার্থান্বেষী কিছু চাটুকার সাংবাদিক। আমরা কি এখনও তার বাইরে আছি? অথবা যে বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসরদের নিশ্চিহ্ন করতে হবে, বিতাড়িত করতে হবে, সেই ফ্যাসিবাদের দোসরদের চাটুকারিতা করার জন্য আমরা নতুন কোনো সাংবাদিক শ্রেণী, কথিত সাংবাদিক শ্রেণী দেখতে পাচ্ছি কিনা, এই বিষয় নিয়ে কথা বলবে। এই বিষয়ে আলোচনার জন্য সিনিয়র সাংবাদিক এম এ আজিজ রয়েছেন, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আমি এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। কারণ হচ্ছে আগের ফ্যাসিবাদের দোসর যে সাংবাদিকদের আপনারা বলছিলেন, তাদেরকেও ধরলে 1000 কোটি টাকা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এখন যারা যাচ্ছে তারা কিন্তু এই 15 বছরে বেকার ছিল, তারা চাকরিচ্যুত হয়েছে। তো সুতরাং তাদের এই যে দোসরগুলা, তারা কিন্তু হয় নিজেরা পালিয়ে যাচ্ছে, আত্মগোপনে চলে যাচ্ছে, জায়গা শূন্য। সেই শূন্য জায়গায় এইসব বুভুক্ষরা যাচ্ছে, এটাতে মনে হচ্ছে দখল করতেছে। ভালো বলেছে। হ্যাঁ, দখল করতেছে, কিন্তু সব জায়গায় দখলও না। যেমন আমাকেও কল দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণের জন্য, আমি যাইনি। কারণ এই যে আপনি প্রশ্ন করবেন যে আমি কোথায় দখল করেছি, এখনো আমি এই যে মাসুদ কামাল ভাইয়ের সাথে আলাপ করলাম, অমুক জায়গায় কি যাওয়া যায়। ফ্যাসিবাদের দোসর অর্থাৎ প্রত্যেকটা মিডিয়া হাউসের মানে সর্বোচ্চ ব্যক্তিরা দোসর ছিল, যার ফলে সবাই প্রায় পলায়ন করছে অথবা সবার বিরুদ্ধে কেস আছে, এবং সবার কিন্তু আপনি দেখেন অনেক প্রপার্টির মালিক। সাংবাদিকরা এত প্রপার্টি পায় কোথায়, এত পায় কোথায়, এটাই সমস্যা। এখন সেই শূন্যস্থান। আপনার নিজের কি এই পর্যন্ত কোনো গাড়ি হয়েছে? না, হয়নি, বাড়িও তো বোধহয় হয়নি। থেকে থাকে পৈতৃক সম্পত্তি, আমি ভাড়া থাকি এবং আমার মেয়ে বাসা ভাড়া দেয়। তাহলে 2-3টে গাড়ি একজন, একেবারে জুনিয়র সাংবাদিক, আপনার হাঁটুর সমান বয়স, 2-3 দিনের স্কয়ারের ফ্ল্যাট আছে, অর্থাৎ দামি ফ্ল্যাটও আছে। সুতরাং এগুলো এখনো আছে। যারা পারে তারা ঢেউ কিনে পারে, আমরা ঢেউ দেখেও পারি না, আমাদের দ্বারা সম্ভব না। আমরা সমাজে আসলে অযোগ্য। এটাই বড় কথা। আমি আসছি আপনার কাছে সাংবাদিক মাসুদ কামাল। আমি যদি একেবারে খুব নির্দিষ্টভাবে একটি উদাহরণ দিই, মানে ফ্যাসিবাদের দোসর সাংবাদিকরা নেই, মানে সেই দোসর সাংবাদিকরা, কিন্তু নতুন তো শূন্য স্থান পূরণ করা হচ্ছে। আবার ফ্যাসিবাদের দোসর যে শুধুমাত্র সাংবাদিকরা তাই নয়, ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছেন, আরও বিভিন্ন শ্রেণীর পেশার মধ্যে আছেন। আমি যদি ব্যবসায়ী বলি, যিনি শেখ হাসিনার পতনের 2 দিন আগে খুব গলা চড়িয়ে বলেছিলেন যে তার জীবদ্দশা তাকে তো সমর্থন দেবেনই, মৃত্যুর পরেও তাকে সমর্থন দেবেন। আমি যদি নামটি স্পষ্টভাবে উচ্চারণ করি, বসুন্ধরার কর্ণধার চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, তো তিনি বহাল তবিয়তে আছেন। আমরা তার কাছে যেতে দেখলাম শফিক রেহমানকে, সিনিয়র মোস্ট জার্নালিস্ট, তাকে কেক খাইয়ে দিলেন, তার প্রশংসায় ভাসিয়ে দিলেন তাকে, এবং আরও অনেক কথা বলেছেন, আইকন বলেছেন, আইডল বলেছেন, ইত্যাদি অনেক কথা বলেছেন। এটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া? না, প্রতিক্রিয়া এটা তো এদেশের স্বাভাবিক নিয়ম। মনে করেন আমাদের দেশের তো একটা ক্যারেক্টার আছে না, দেশে একটা ক্যারেক্টার থাকবে না, দেশেরও একটা ক্যারেক্টার আছে। তো এই দেশের ক্যারেক্টারটা এমন যে একদল জবে যেমন ধরেন, মানে আমাদের দেশের সাংবাদিকরা না একই সাংবাদিক, পরিবেশের ফেরে কখনো বাঘ কখনো বিড়াল। এখন আওয়ামী লীগ আমলে যারা বাঘ ছিল তারা এখন বিড়াল হয়ে গেছে, আর আওয়ামী লীগ আমলে যারা বিড়াল ছিল তারা এখন বাঘ হয়ে গেছে। আবার যদি আমল চেঞ্জ হয় তারপর রিভার্স হবে, আবার এর মধ্যে নতুন কিছু লোক দাঁড়াবে, তারা বলবে যে ওরা তো আগে বাঘ ছিল এখন বিড়াল হয়েছে, মুক্ত বাদ দেন, আপনি নতুন বাঘ ক্রিয়েট করেন, এবং এই নতুন বাঘ ক্রিয়েট করার জন্য আমি তো আসি প্রস্তুত, আমাকে নেন, আমি নতুন, আমি বাঘের চেয়ে সিংহ হয়ে যাব, এরকম কিছু আছে। আবার আরেকটা কথা, যে কথাটা নাকি আজিজ ভাই বললেন, যে লোকগুলি পালিয়ে গেছে, ধরা যাক এক জায়গায় একজন নাই সম্পাদক পালিয়ে গেছে, আগে সে কেন পালাইছে, তার নিশ্চয়ই মনের মধ্যে কোনো দুর্বলতা আছে, আকাম কুকাম করছেন, পালিয়ে গেছে, চেয়ারটা খালি হয়েছে। এখন ওই চেয়ারে কি সবাই যে বসতে পারে? চাইলেই বসতে পারে। আপনি ওখানে বেড়াতে গেলেন, যে বসতে পারবেন চেয়ারে? পারবেন না, আপনি চাইলেও পারবেন না। কারণটা হলো ওই চেয়ারের মালিক তো আপনি না, ওই চেয়ারে একজন মালিক আছে। এখন সেই মালিকেরও একটা হিসাব আছে যে আমার চেয়ারে আমি কাকে আনবো, কে আমার পারপাসটা সার্ভ করতে পারবে। দেখেন, মোদ্দা কথা হলো কি ভাই, এখানে তো সাংবাদিকতা নাই, এখানে সাংবাদিকতার নামে এক ধরনের সরকারের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা প্রচেষ্টা আছে। এই নীতির কোনো বালাই নাই, মানে সরকারের ইচ্ছা অনুযায়ী আইন মানে প্রয়োগ হয়। এরকম দেশে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে, মানে যারা কোনো টাকা পয়সা লগ্নি করে, তাদের চিন্তাই থাকে
যে আমরা যেন সরকারের রোষানলে না পড়ে যাই, কারণ সরকার চাইলে যেহেতু কোনো নিয়মকানুন নাই আমি ঝামেলায় পড়তে পারি, অতএব আমি সরকারকে খুশি করার চেষ্টা করি। তো এখন যেটা হচ্ছে যেন একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে এবং অনেকে ভাবছে যে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, ভাবছে অনেকে। এই ভাবনার ভিত্তি এটা তাদের কাছে, আমি জানি না। এখন তারা চিন্তা করছে যে এই সরকারের সঙ্গে কার সম্পর্ক ভালো, এটা একটা দেখার বিষয়। আবার আগামীতে যদি বিএনপি সরকার আসে তার সঙ্গে কার কার সম্পর্ক ভালো থাকবে, এইটাও একটা দেখার ব্যাপার আছে। তো এই দুইটা দেখা তারা এখন ব্যবসায়ী চিন্তা করে আমার তো ব্যবসা করতে হবে, এই সরকার যতদিন আছে ততদিনও করতে হবে, যারা আগামীতে আসবে তাদের সঙ্গে ব্যবসা করতে হবে। কাজে আমি এমন কাউকে নেই যে নাকি এই লিয়াজোটা আমার মেনটেন করে দেবে। সে যে বলতে পারবে ওখানে যে ভাই আমরা তো এখানে আসি, কেন আমাদের উপর আপনি চাপ দিবেন, কেন আমাদের বিজ্ঞাপন দিবেন না, কেন আমাদের এটা ধরবেন, যেন বলতে পারে। আপনি দেখেন, আপনি যে কথাটা, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের নাম একদম উল্লেখ করলেন, বসুন্ধরা গ্রুপ, ইস্ট ওয়েস্ট মিডিয়া। কারণ ইস্ট ওয়েস্ট মিডিয়া তারা কী করেছে, দুজন লোককে প্রথমত তারা দুজন লোককে হায়ার করেছে। এই দুজন লোক পাওয়ারফুল। একজনকে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন আছে দুইটা, একটা আওয়ামীপন্থী সাংবাদিক, এক হলো বিএনপি জামাতপন্থী সাংবাদিক। এই দ্বিতীয় যে সাংবাদিক গ্রুপ, যেটা নাকি গত 15 বছর বিড়াল হয়েছিল, সেই বিড়ালদের যে নেতা, মূল নেতা, তাকে নিয়ে আসছে বিএনপি যে নেতা কাদের গনি চৌধুরী, তাকে ওনারা পিক করছে। পিক হয়ে গেল, এখন বিএনপি ওনার হাতে চলে আসছে। কিন্তু উনি আবার দেখি মাঝে মাঝে দেশে বিভিন্ন অঞ্চলে যায়, যেন সাংবাদিকতার নীতি কথা শোনা। আচ্ছা, ওনারা একটাকে পিক করছে, আরেকটা কাকে পিক করতে হবে, দেখছে যে প্রেস ক্লাবের সভাপতি পলাই গেছে, সেক্রেটারিও পলাই গেছে। তো এখন সভাপতি যে আছে তারা আমি যদি বলতে পারি প্রেস ক্লাবের সভাপতিটা আমার, আগে যে প্রেস ক্লাবের সভাপতি ছিল ওটা ওনার ছিল, মানে ওনার লোকের স্ত্রী, ও তো ওনারই ছিল, একই ঘরে থাকতো, বসুন্ধরাতে থাকতো, ফ্ল্যাট পাইছে। তো এখন উনি চলে গেছে, তাহলে প্রেস ক্লাবটা আমার হাতে রাখতে হবে। অর্থাৎ প্রেস ক্লাবের সভাপতিকে নিয়ে ওনার এখানে নিয়ে সম্পাদক বানাই দিছে। হিসাবটা কিন্তু খুবই, যিনি গেছেন, যেমন হাসান হাফিজ ভাইয়ের কথা বলছি আমি, উনি যে অযোগ্য লোক তা কিন্তু না। হাসান হাফিজ ভাইয়ের যে দীর্ঘ সাংবাদিকতার ইতিহাস, উনি আমারও 2 জায়গায় কলিগ ছিলেন, আমি ওনার সঙ্গে কাজ করেছি। উনি সাংবাদিক হিসেবে ভালো, আমি ওনাকে কিন্তু এটা নিয়ে আমি ওনার মোটেই সমালোচনা করি না। বাট ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, অভিজ্ঞ সাংবাদিক, ভালো সাংবাদিক, উনি করাপ্ট সাংবাদিক, এটাও আমি বলব। তৃতীয় হলে চাকরি পেয়েছেন, পেলে তো আগেই পেতেন। উনি কিন্তু চাকরি পেয়েছেন প্রেস ক্লাবের সভাপতি হিসাবে। এবং যদি উনি প্রেস ক্লাবের সভাপতি না থাকেন, বসুন্ধরার যে ক্যারেক্টার আমি জানি, তারা ওনাকে রাখবে কিনা আমার সন্দেহ আছে। এবং এইটাকে কনফার্ম করার জন্য ওনারা আবার প্রেস ক্লাবের মেয়াদ 1 বছর বাড়াই নিছেন, যে আমি আরও 1 বছর পাওয়ারফুল থাকব। আমি বললাম তো ভাই, এগুলো একদম একদম মানে পরিষ্কার। কাজে এখানে কিন্তু ওনাদের কিছু করার নাই, এটা হলো গিয়ে মালিকদের ব্যাপার। মালিক নিজেদের একজন ভালো লাঠিয়াল চেয়েছেন নাই, এটাও বলে কি হবে? শফিক রেহমানের নিশ্চয়ই টাকার অভাব নাই, শফিক রেহমান নিশ্চয়ই তার আর নতুন করে খ্যাতির দরকার নেই। আমি বলি আপনাকে, ওনার সঙ্গে আমি কাজ করেছি, উনি যথেষ্ট ডেমোক্রেটিক টাইপের লোক, ওনার মানে কথাবার্তায় রুচিশীল ধরনের লোক বলে আমি ওনাকে মনে করি। এবং ওনার সঙ্গে কাজ যেহেতু করি সরাসরি, দূরের থেকে এক ধরনের, কাছে গেলে আরেক ধরনের, ওনাকে আমি মানে যথেষ্ট মানে রুচিশীল, গণতান্ত্রিক, লজিক্যাল লোক বলে মনে করি। তাহলে উনি এখানে গেলেন কেন? এটা আমার লজিকের সঙ্গে মিলে না। তাহলে গেলেন কেন? এটা হলো ডিউ টু এজ। ওনার বয়স হলো 91 বছর। তো আমার ধারণা যেটা হয়েছে, ওনাকে কেউ হয়তো বলেছে, ওই যে যারা যে একজনকে হয়তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে তুমি ওনাকে নিয়ে আসো, আনলেই তোমার এই প্রাপ্তি ঘটবে, সে ওনাকে নিয়ে গেছে। যেহেতু ভদ্রলোক, মুখের উপরে কারোর সঙ্গে শফিক রহমান কিন্তু বেয়াদবি করে না। এটা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে তার মতো একজন অভিজ্ঞ লোক, অভিজ্ঞ সাংবাদিক, পোর খাওয়ার সাংবাদিক, বসুন্ধরা গ্রুপ সম্পর্কে জানে? বা আমি শুধু বসুন্ধরা গ্রুপের নাম এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি, আমি আপনাকে একটা কথা বলি ভাই, আরো অনেক প্রতিষ্ঠান আছে। জি, পোর খাওয়া বলেন না, পুরা পুরা মানুষ খাটিয়ে হয়, আবার পুরা পুরা মানুষ ছাইও হয়ে যায়। তো বেশি পুড়ে গেছে, বয়স বেশি হয়েছে ভাই। এখন তো উনি ভীম, আমি তো বলতে চাচ্ছি যে উনি হলো বেসিক্যালি আমার কাছে মনে হয় উনি এখন ভীমরতি প্রাপ্ত ব্যক্তিতে পরিণত হয়েছে। বয়সের কারণে এটা হয়। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকটা বয়স হয়ে গেলে একসময় কিন্তু আচরণ এমন, বয়সকে তো অস্বীকার করতে, আমি নিজেই বুঝি। আমি আজকে থেকে 10 বছর ভাবে, 10 বছর আগে যেভাবে কথা বলতে পারতাম, এখন সেভাবে পারি না। অভিজ্ঞতা বেড়েছে, পড়েছি, কিছুটা ছাইও হয়েছি, এটা অস্বীকার করতে হবে না, করা যাবে না ভাই। এটা হতে পারে। আবার শফিক রহমান, উনি কি শাহ আলমকে চিনেন না? উনি যখন প্রথমবার জায়জাদিন বের করেছিলেন, তখন কি বসুন্ধরা গ্রুপ হেল্প করে নাই?
উনি তো বসুন্ধরা গ্রুপের হেল্প নিয়েই তো জাহিদুদ্দিন বের করছিলেন। 111 সময়ে বসুন্ধরা গ্রুপ হাত টান দিছে, তাহলে তোমার সঙ্গে বসুন্ধরা গ্রুপের পুরনো সম্পর্ক। উনি তো একটা পলিটিক্স করেন ভাই, উনি তো বিএনপির সঙ্গে তো উনি আছেন জড়িত, সরাসরি জড়িত নাই, বা বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তো বিবেচনা করা হয়। তো ওই সময় কেন হয় না? প্রসঙ্গ যদি টানলেন, আমি একটু সাংবাদিক আজিজ, বিএনপির প্রসঙ্গ যদি এলোই, তাহলে বিএনপি চোখেও তো তারা ফ্যাসিবাদের দোষর বা স্বৈরাচারের দোষর। আমি বসুন্ধরা গ্রুপের আমি এক্সাম্পল হিসেবে বারবার বলছি যে আমি এক্সাম্পল হিসেবে এগুলো বলছি, একটা প্রতিষ্ঠানের নাম নিচ্ছি শুধু। আবার একজন সাংবাদিককে সামনে নিয়ে এসে আমরা কথা বলছি, শফিক রহমান, তার কি এমন ব্যক্তি স্বার্থ অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, অথবা বিএনপি প্রসঙ্গ যদি এলোই তাহলে সেই প্রকারান্তরে বিএনপিও ফ্যাসিবাদের দোষর দিয়ে প্রশ্রয় দিচ্ছে দেখেন, কিনা? শফিক রহমান ভাই সম্পর্কে বলতে গেলে আমার জানা মতে যতটুকু জানি, তিনি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তেজগাঁয়ে 3 বিঘা জায়গা নিয়েছিলেন পত্রিকা বের করার জন্য। তারপরে ওই জায়গাটা তিনি বিক্রি করেন এবং বসুন্ধরার কাছে টাকা এনে তিনি এই জাহিদুদ্দিন পত্রিকাটা বের করেন। এখন আবার সেই পত্রিকাটা তিনি বের করবেন। তিনি যেহেতু পুরানো সম্পর্ক আছে, আমার ধারণা কেক কাটাটা বড় কথা না, উনি জাহিদুদ্দিনের জন্য একটা ফান্ড তৈরি করার জন্যই উনি গিয়েছেন। সুতরাং অন্ধকারের আলোর পিছনে অন্ধকার থাকে, আমাদের এটা ভাবার দরকার নাই। এই ধরনের লোকজন, এই যে থিঙ্ক ট্যাঙ্ক হয় বলেই সমস্যা, যে সবাই থিঙ্ক ট্যাঙ্ক হয় না। তো এই যে অন্ধকার, আমরা আমাদের হচ্ছে কি, রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক না হবে, মানবিক না হবে, ততক্ষণ পর্যন্ত এই সাইডলাইনে এই ধরনের আপনি মানবিক লোকজন পাবেন, স্বার্থপর লোকজন পাবেন। তো সুতরাং আমি কিন্তু কখনই শফিক রহমানকে, যেমন মাসুদ কামাল ভাই বললেন, আমি ওইটা জানার পরে আমি তাকে কখনোই ফেয়ার লোক মনে করি নাই। তিনি নিঃসন্দেহে বড় সাংবাদিক, নিঃসন্দেহে, কিন্তু তিনি এখানে তো আনফেয়ার কাজ করছেন। তিনি এই জমিটা দিয়েই পত্রিকা বের করতে পারতেন, তিনি বসুন্ধরার কাছে টাকা না দিতে পারতেন। আবার খেয়াল করে দেখেন, সেই জাহিদুদ্দিন আবার ফেলে থুয়ে তিনি কিন্তু ঠিকই পালিয়ে গেছেন, বিপদ থেকে পালিয়ে গেছেন। বসুন্ধরার টাকাটা ফেরত দেবেন না, দেন নাই তো। সুতরাং এগুলো আছে তো। এখন বসুন্ধরা হয়তো তার প্রচারের জন্য দিয়ে থাকতে পারে, আর বসুন্ধরা তো বড় বিজনেস হাউস, ওখানে তো আমি যেটা শুনলাম যে ওখানে সবার কানেকশন ওখানে আছে, কারণ ওটা মৌচাকের মতো, হাত দিলেই টাকা পাওয়া যায়। সবাই লাইন করার চেষ্টা করে, কেউ পারে কেউ পারে না, কেউ নেয় কেউ নেয় না, ব্যাপারটা এরকম। সুতরাং ওখানে যে কেক কাটতে উদ্দেশ্য এইটা তা না। এই যে যেটা বললেন না, যে বয়সের কারণে তিনি, এটা ঠিক, ব্রিটেনে থাকেন, ওই কালচার আছে, কারো হয়তো মুখে ওপেন সমালোচনা করে না, হয়তো ওনার প্রশংসা করছে, এটা সবার প্রশংসা না তো। হ্যাঁ, পথ প্রদর্শক, আইডল, যত ভাষা আছে, ওই যে লাল গোলাপ করে না বাংলা ভিশনে, বলার সময় তো সবই বলে, ওরকমই বলছে। কিন্তু ওনার তো ওখানে আমার ধারণা কারণটা অন্য। ওই অত কিছু না করলে, আইডল করলে তো মালের পরিমাণটা বড় হবে না। যত এটা বড় করে বলা যাবে তত বড়, তার তো টাকা দরকার অনেক, তাই না? এইটাই আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে আমাদের দুর্ভাগ্য এখানে, যে পেশার সাথে যদিও এই জাতি এখনো আশা করে যে সাংবাদিকরা সত্য কথা বলবে, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ দিবে, কিন্তু এখনো এই সরকার থাকার পরে স্বাধীনতা কোনো টেলিভিশনে ইন্টারফেয়ার করে না। কিন্তু ওই যে সেতুরে ঠাটাপড়া গরু সেতুরে মেঘ দেখলে ডরায়, সংবাদপত্র দেখেন সেলফ সেন্সরশিপ ঠিকই চলছে। হ্যাঁ, আপনি দেখেন কোনো পত্রিকা দেখেন, সব পত্রিকা বার করে দেখেন, এই সরকারের সমালোচনা কেউ করে না, অধিকাংশ ক্ষেত্রে সমালোচনা করে না। হ্যাঁ, সবাই কিন্তু দেখেন একটু ওই আওয়ামী লীগের ফেসিবাদ নিয়ে পড়ে আছে, ওইখানেই সব রিপোর্ট, টেলিভিশন বলেন, বলেন, বস্তুনিষ্ঠায় তাই কিন্তু এখনো ফিরতে পারে নাই। আপনি বলেন তো, খালি হার্ড রিপোর্ট যে সারা বাংলাদেশের সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এই সরকার। হ্যাঁ, এই কথার জাস্ট রিপোর্টিংটা ছাড়া এটার কোনো প্লাস মাইনাস কিছু বলছে, সমালোচনা করছে। ধরেন পৃথিবীর যত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে যারা গণমাধ্যমের স্বাধীনতার সূচক জরিপ করে, এটাতে 3 ধাপ কমে গেছে না? সামনের বছর বেরোলে দেখবেন যে ঢালাওভাবে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা, এটা পৃথিবীতে কোথাও ঘটছে? এই সরকার তো করছে, এই নিন্দাটা তো কেউ করে নাই।
হ্যাঁ, প্রতিবাদ বিএসপির থেকে মালিক সমিতির থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, যে দেখছি বিরোধিতা করেছে, অ্যাগ্রিশন কার্ড নিন্দা করেছে, কিন্তু জাস্ট দায় সারা করছে। আমাদের সাংবাদিক ইউনিয়ন আছে, মাসুদ ভাই বললো না 2টা আছে, 2টার একটার থেকে কোনো প্রতিবাদ আসেনি। বরঞ্চ আমি দেখছি প্রেস সেক্রেটারির কাছে বৈঠক করতে দেখছি, হ্যাঁ বৈঠক করতে দেখছি, তারা নসিহত করছে, সেটা মেনে গেছে। আমি নিজে টেলিফোন করে বলেছি যে এটার প্রেস্টিজ দাও এবং অবশ্যই প্রতিবাদ করো, এটা রেকর্ড করতে হয়, প্রতিবাদ করে নাই। আমি প্রেস সেক্রেটারি প্রেস উইংয়ের সাথে বৈঠক করতে দেখেছি এবং তারা যা বলছে মেনে গেছে। এখন অনেকের, আমি ধরেন 15 বছর, আমি বিএসএস থাকার সময় আমার অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, 15 বছর নাই, একটু পাইছিলাম, একটা আবার নিয়েছিলাম, এটাও বাদ হয়ে গেছে, যা আর যাবোই না তাদের কাছে। মাসুদ কামাল, তাহলে সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে গণমাধ্যম হয়তো অধিকাংশই, বা কেউ কেউ গেছে। ডক্টর ইউনূস সাহেব তো বলছেন যে আমরা আমাদের সমালোচনা করুন, আমরা সমালোচনা শুনতে চাই, আমরা শুধরাতে চাই, তারপরেও কেন এই সেলফ সেন্সরশিপ? এবং এটা তো সত্য, কোনো হাউসে এখনো পর্যন্ত ফোন দেওয়া হয়নি, আমি যতটুকু জানি। যে আগে যেমন ডিজিএফআই থেকে ফোন আসতো, বা সরকারি বিভিন্ন দপ্তর থেকে ফোন আসতো, এই নিউজটা দিয়ে দেওয়া যাবে না, এই নিউজটা এভাবে করতে হবে। এখনো পর্যন্ত আমি আমার জায়গা থেকে বলছি, এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ফোন আসেনি। তবে ডিজিএফআইতে যেমন এখনো মিডিয়া উইং রয়েছে নিয়ন্ত্রণের জন্য, তারা হয়তো এভাবে নাড়াচাড়া করছে না, আবার সরকারের পক্ষ থেকে আসে, কিন্তু তারপরে কেন এই সেলফ সেন্সরশিপ, কেন চাটুকারিতা রয়েছে? তো এটা ভীতি কাজ করে না। এখন লিঙ্ক করে কি করবেন আপনি? লাঠালাঠি করবেন? সাংবাদিক লাঠালাঠি করে, তাক তো আপনার তো হাত ভেঙে দিতে চাইছে, কলম ভেঙে দিতে চাইছে, কি করবেন? এটা একটা ইনডাইরেক্ট ধমক না? ডাইরেক্ট ধমক। আপনি কি করবেন? তো সেলফ সেন্সরশিপ তো এমনি করে। ওই সরকারের গোয়েন্দা সংস্থা যদি কোনো একটা ধমক দেয়, তার তো একটা প্রতিকারের জায়গা আছে, যাওয়ার জায়গা আছে। কিন্তু এখানে আপনি কার কাছে কমপ্লেন করবেন? এই যে ঘটনাটা বলছে, একটা ছেলে যে বললো, সে একটা স্টুডেন্ট, জীবনে একদিন সাংবাদিকতা করছে, সাংবাদিকতা বুঝে কি? জীবনে কোথাও কোনো জায়গায় একদিন চাকরি করছে? বুঝে যে একজন লোক কীভাবে চাকরি করে? বোঝে না তো। তো সে যখন বলে এই কথাগুলো, সে কিসের উপর ভিত্তি করে বলে? অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলে। সে কি বলেছে দেখেন, কথাটা শুনতে কেমন। স্বৈরাচারের পক্ষে যদি কেউ লেখে, তার কলম ভেঙে দেওয়া হবে। স্বৈরাচারের ডেফিনেশন সে কি দিবে? তার ডেফিনেশন আমার ডেফিনেশন মিলবে? যে তার কথা বিরোধিতা করবে তাকে সে স্বৈরাচার বলবে। এটা তো শেখ হাসিনাও বলতো। শেখ হাসিনা যা বলতো তার কোনো বিরোধিতা করা যাবে না, ওরা যা বলছে তার কোনো বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলেই স্বৈরাচার। তো স্বৈরাচার কাকে বলে? তার কাছ থেকে তো আমি নতুন করে সংজ্ঞা শিখবো না। তার সঙ্গে তার কাছে, আমার সঙ্গে আমার কাছে, দুই জায়গা। সে একটা গণতান্ত্রিক দেশে বাস করে, আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি। তার বলার অধিকার আছে, আমারও বলার অধিকার আছে। আমিও তার কলম ভাঙতে পারবো না, সেও আমার কলম ভাঙতে পারবে না। আমি পারবো না ভাঙতে, আমি তার কলম ভাঙতে পারবো না। সেও যদি আমার কলম ভাঙতে আসে, তখন আমি দেখবো আমার কি করা লাগবে। আসুক না ভাঙতে, আসুক। আমি তো কথা বলতেছি, আমি আমার মতো বলতেছি, আমার কলম ভাঙতে আসুক না কেউ, দেখি না কি করি। ভাই আমি এই দেশে বাস করি, ওর চেয়ে বরং আমার অবস্থান ভালো, এই কারণে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই। শুধু ট্যাক্স ইনকামই তো করে না, ট্যাক্স দেবে কোথেকে? ওর ইনকাম কি? চাকরি করে? তার ইনকামটা কি? তার বৈধ ইনকামটা কি দেখেন না আমারে। আমি তো আজকে 30 বছর ধরে ট্যাক্স দিই, 30 বছর ধরে আমি ট্যাক্স দিই ভাই, কোনো সন্দেহ নাই। এত সহজ না, এত সহজ। এই হাসিনাও মনে করতো, হাসিনার এক রাজপুত্র আসলো না, তাপসটা কি যেন নাম, ঢাকার রাজা হয়ে গেছিল, সেও অনেক কিছু মনে করতো। কোর্টে দাঁড়িয়ে বলতো এক চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি, বলার পর তার কেউ একটা কেস পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। বলছে তো এত পাওয়ারফুল লোক, কই পাওয়ারফুল? বাঙালি থামতে জানে না, যখন বলতে শুরু করে থামতে জানে না। এই থামাটা শিখতে হবে, না হলে জনগণ একসময় শিখাই দেয়। এত সহজ না দুনিয়াটা। আমরা আলোচনায় ফিরবার ছোট্ট বিরতি পর, দর্শক ফিরছে খুব শিগগির। আজিজ, তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? মানে আমি যদি বলি যে সেই
মানে ফ্যাসিবাদের দোসরা রয়ে গেছে ব্যবসায়ী শ্রেণীর, সেই দালাল শ্রেণীর, আমি শব্দটা হয়তো উচ্চারণ করতে হলো, বেরিয়ে এলো মুখ থেকে, একটু ভদ্র ভাষায় যদি বলি তাবেদার সাংবাদিক বা চাটুকার সাংবাদিক, সেই শ্রেণীও রয়ে গেল। তাহলে পরিবর্তনটা কিভাবে আসবে? দেখেন, আপনার 5ই আগস্ট এটা কিন্তু রিয়েলি বিপ্লব হয়নি, অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে 1 মাস 2 মাসে কালচারাল বিপ্লব করে মানুষের মনোজগৎ পরিবর্তন করে দিবেন। দেশে মানুষ যা ছিল তাই আছে, কেউ বিপদ দেখে চুপ আছে, কেউ একটু বিপদ কম মনে করে কথা বলতেছে, এই পার্থক্য হয়েছে। কিন্তু আমি তো দেখছি স্ট্রাকচারালি এবং মানসিকতার কোনো পরিবর্তন এখনো সমাজে ঘটেছে আমার কাছে মনে হয় না। এখন এই জন্য বলছি যে যার ফলে সাংবাদিকরাও সব শ্রেণী পেশার লোক এখন সতর্ক, দেশটা কোন দিকে যায়, দেশটা কোন দিকে যায়। 5টা মাসে দেশটা কোনো স্টেবল ফর্ম কোনো দিকে আসে নাই। আপনি কোনো প্রফেশনে দেখেন, আমলা চাকরিজীবী বলেন, ব্যবসা বলেন, ব্যবসা তো ছবির, হ্যাঁ, আইনশৃঙ্খলা বাহিনী, কোনো জায়গায় কিন্তু স্টেবিলিটি আসে নাই। এই জন্যই এখন এই সরকার, ধরেন প্রধান উপদেষ্টা বলেছেন যে এই যে সনদ হবে, ছাত্র অভ্যুত্থানের সনদ হবে, এই সনদের অনুযায়ী নির্বাচন হবে এবং দেশ চলবে। এখন এই কথা বলার পরে এখন বিরোধী দলগুলো দেখি যায় না, বৈঠকেই যায় না, বৈঠকেই যাচ্ছে না, তো সমাধানটা কোথায় হবে? এখন এইটার কারণে কিন্তু অনেক ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে কি ওনারা আসলে যে কথা বলেছিল যে যতটুকু সংস্কার হবে ততটুকু নিয়েই যাব, সংস্কার না চাইলে, সংস্কার না করেই নির্বাচনে যাব, আসলে কি ওই জায়গা আছে সরকার? এটা কিন্তু স্বাভাবিক প্রশ্ন দাঁড়ায়। তাহলে ওনারা কার কাছে ক্ষমতা দিতে চান? এনারা তো পারছেন না, এনারা তো পারছেন না। কেউ বলছে না যে এই সরকার পরিচালনা করতে পারছে, এই সরকার পারছে না। এই জন্যই তো দাবি উঠেছে, যে সব দাবি উঠেছে রাজনীতিবিদদের হাতে ইলেকশন করে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত, এই জন্যই দাবিটা উঠেছে। তবে এবং আপনারা এই যে দেখেন 3 দিন আগে নিউজে ইন্টারভিউ ছাপা হয়েছে প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু সরল, স্বীকারোক্তি বলবো না, সরলভাবে অনেক কথাই বলেছে। ওনারা শিখছেন, বুঝছেন, এটা ওনাদের ইয়ে না। তো এখন সরকারের যা কি শেখার সুযোগ থাকে? এটা সরকার না তো। আমি একটা এনজিও করলাম, আমি একটা প্রতিষ্ঠান করলাম, আমি 1 বছরের জায়গায় 2 বছর শিখবো, সমস্যা নেই, তারপরে আমি ব্যবসা করব। আমি আমার ছাত্র জীবন থেকে বেরোনোর পরে আমি কন্ট্রাক্টরি শুরু করছিলাম, এটা আমার বাপ করতো, আমার ভাই করতো। এরপরে প্রথমবারই আমি 50,000 টাকা লস খাইছি তখনকার সময়, ইট ওয়াজ 78। হ্যাঁ, তখন আমার বড় ভাই ইঞ্জিনিয়ার ছিল, সে টাকা দিয়েছে। হ্যাঁ, সে আমাকে বলছে যে তুই লাকি, তোর এক্সপিরিয়েন্স, প্রথমে লস খাইছিস, তুই ভালো করবি, তুই থাক। আমি আর থাকিনি, ওখান থেকে ভেগে আইছি, বুঝছেন? তো এই জন্যে আমি বলছি যে আমাদের এখন যে দেশের অবস্থা, আপনার কেউ বলতে পারবে না দেশটা কোন দিকে যাচ্ছে, এখনো পরিষ্কার না। আমি শেষমেশ আজকের অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে দেশটা কোনো বিপদের দিকে যায় কিনা। সেই আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ গত নভেম্বরের 15 তারিখে আমাদের পত্রিকায় ছাপা হয়েছে, পত্রিকাতেও, দেশের পত্রিকা, বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে পূর্বের অবস্থায় দেশ ফেরত যেতে পারে, অথবা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে। এটা কিন্তু আমাদের দেশে ছাপা হয়েছে, এই শব্দ একদম পরিষ্কার, এই ভাষা ছাপা হয়েছে। তা আমার কাছে তো মনে হচ্ছে যে দেশটা কি ওই দিকে যাচ্ছে নাকি, এটা ভাবতে হবে। আজকের সিচুয়েশন দেখেই আমার কাছে মনে হচ্ছিল, এর আগে আমি বলেছি যে নির্বাচন এই বছরের শেষে হবে, আমি কনফিডেন্টলি বলছিলাম প্রধান উপদেষ্টা হওয়ার পরে, বলার পরে। হ্যাঁ, বড় জোর পিছাইলে সামনের বছরের প্রথম দিকে হইতে পারে, কারণ সাধারণত নির্বাচন তো ডিসেম্বর কিনা, হ্যাঁ, সমস্যায় ঢুকতেছে কিনা, তাহলে এই সমস্যার পরিণতিটা কি? এর আগে আপনাদের দেখেন, আপনার ভারতীয় সেনাপ্রধান বক্তৃতা দিছে, খেয়াল করে দেখেন। আজকে আবার দেখেন পাকিস্তান এবং প্রতিবাদ করছে আরেকটা। সব মিলে আমার কাছে কিন্তু খুব পরিষ্কার পরিস্থিতি মনে হচ্ছে না। এখন আজকের পরে হয়তো কালকে ঘুম থেকে উঠে দেখতে পারি কোনো দিকে ঝুঁকে পড়ছি কিনা। আমার কাছে আজকে কিন্তু খুব সুখের সংবাদ মনে হচ্ছে না। সাংবাদিক মাসুদ কামাল, আমরা অন্য প্রসঙ্গে যাবো, যেটি সাংবাদিক এম এ আজিজ তুলেছেন। আমি তার আগে একটু ছোট করে জানতে চাই, তাহলে
মানে সাংবাদিকদের যে চরিত্র সেখান থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না, বা ফ্যাসিবাদের দোষর হিসেবে আমরা যাদেরকে ট্রিট করছি তারাও বহাল তবিয়তে আছে, এরকম বেশি বেশি ক্ষমতাশালী লোকদেরকে নিয়ে এদেরও কিছু হবে না, তাই তো? কিছু হবে কিনা বলা কঠিন, কারণ আপনি ধরেন অগাস্টের আগে কেউ কি ভেবেছিল যে মুজাম্মেল বাবুর কিছু হবে, কেউ কি ভেবেছিল শ্যামল দত্তের কিছু হবে, কেউ ভেবেছিল নঈম নিজামের মতো লোকের কিছু হবে? এরা তো আবার সবসময় ভালো থাকে। আমি যদি এই বসুন্ধরার মতো যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আবার আছে, ভালো থাকতেও পারে তারা। নঈম নিজাম যে সার্ভিস দিয়েছে বসুন্ধরাকে, আমার তো মনে হয় যে আপনার সরকার যখন যদি একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট চলে আসে ভোটের মাধ্যমে, যদি এরা যদি এই অবস্থান যদি চেঞ্জ হয়, যখন নাকি 5 বছর মেয়াদি চিন্তা করবে বসুন্ধরা, এখন তো বসুন্ধরা চিন্তা করতেছে শর্ট টার্ম প্ল্যান, কিন্তু অ্যাডহক ভিত্তিতে কাজ চালাচ্ছে তারা। যখন তারা লং টার্মে একটা কাজ নঈম নিজামকে নিয়ে আসবে, নঈম নিজামের মতো এত অনুগত ভৃত্য সে পাবে না, জীবনেও পাবে না। তো এরকম লোক আর তাদের দরকার আছে। এবং শুনেন ভাই, আপনি একে ধরছেন কেন? ডালপালা ধরে তো লাভ নাই, মূল গাছটাকে বলেন না কেন? মূল গাছটা যতক্ষণ থাকবে এই ডালপালায় কোনো না করবে, এগুলো তো আপনি লতা পাতা নিয়ে টানাটানি করতেছেন, কিন্তু গাছটা তো আছে, গাছের কিছু হয়েছে কিছু গাছের 10টা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করছে তো দেখলাম 10টা প্রতিষ্ঠানকে তারা ধরবে। গভর্নমেন্টকে ধরার জন্য ওইভাবে চেষ্টা করছে। কি করতেছে তারা? যেটা করতেছে বড় জয়, যেটা করতেছে বন্ধ করে দিচ্ছে। ভাই বন্ধ করে দিলে কিন্তু আরেক সমস্যা আমি আপনাকে বলি। যেমন ধরেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো। এই 10টা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে নটোরিয়াস গ্রুপ আপনি কারে বলেন? এসআলএমকে বলবেন, তা তো আপনি সে তো চলে গেছে। ধরা যাক বসুন্ধরাকে ধরি আমরা, বসুন্ধরার লোকটাকে তো আপনি নিয়ে জেলে ঢুকেছেন, ভালো করছেন, সে অনেক অন্যায় করছে, এর তো কোনো সীমা নাই। কিন্তু বসুন্ধরার যে প্রতিষ্ঠানগুলি আছে, না মানে আপনার সরি বসুন্ধরা না, আমি সরি বললাম বেক্সিমকো, আমি বেক্সিমকো কথা বলছি, সরি বসুন্ধরা, বেক্সিমকো। তো বেক্সিমকো যে লোকটাকে ধরেছে, সালমান রহমানকে ধরছেন। এই যে বেক্সিমকোর তো অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। কত লোক আছে বেক্সিমকো প্রতিষ্ঠানে? মিনিমাম 70,000। এই 70,000 লোক বেক্সিমকো চাকরি করে। আপনার প্রতিটা পরিবারে যদি 4 জন করে হয়, কত লোক চাকরি করে? তো এখন আপনার কি করা উচিত? আমি সরকারকে বলবো, আপনি সালমান রহমানকে ধরেন, তার শাস্তি দেন, কিন্তু তার যে প্রতিষ্ঠান যেগুলো আছে ওগুলি 1 নম্বরের লোকগুলি চাকরি করে। যে টাকা দিয়ে সে প্রতিষ্ঠানটা করছে ওই টাকাটা কার? রাষ্ট্রের টাকা। এখন আপনি কি এমন কিছু করবেন যাতে নাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়? তাকে আপনি করবেন? আমি মনে করি এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব সরকার একজন করে অ্যাডমিনিস্ট্রেটর হাতে দিয়ে দেওয়া উচিত। অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, সে চালাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, এবং আয় ব্যয়ের হিসাব সে দিবে, কোনো অর্থ যেন বাইরে চলে না যায়। ঠিক আছে? বেক্সিমকো তো আপনি করছেন, ধন্যবাদ। আর কোনটা করছেন? বসুন্ধরা করছেন, ওবায়দুল করিমরে করছেন, আর কোনটা করছেন রে ভাই বলেন? নাবিল গ্রুপে করছেন, কোনটা করছেন? কোনটাই করেন নাই। সেগুলি তারাই চালাচ্ছে। কেন চালাচ্ছে? এই সময় তো শাহ আলমের মুখে শফিক রেহমান চাইলেই কেন কেক তুলে দিতে পারবে? শাহ আলম তো থাকারই কথা না, সে তো আছে। তো আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়, কার সঙ্গে কার হয়, কিভাবে হয়, 2 দিন পরে টের পাওয়া যায়। কিন্তু কিছু না কিছু আন্ডারস্ট্যান্ডিং তো হয়েছে। ওবায়দুল করিমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই? হয়েছে তো রে ভাই। মজার ব্যাপারগুলো আমি দেখে আপনাকে, ইন্টারেস্টিং দেখবেন। গত কয়েকদিন ধরে আপনি পত্রপত্রিকা দেখবেন যে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন, হঠাৎ করে দেখলাম একটা নিউজ। কি নিউজ? যে সিমিন রহমান এবং তার ছেলের দুবাইয়ে বিলাসবহুল বাড়ি চোখে পড়ছে। ডেইলি স্টারে একটা নিউজ বেরিয়েছিল যে বাংলাদেশের কোন কোন ধনকুবেরের দুবাইয়ে বাড়ি আছে। সেই লিস্টে কার 1 নম্বরে কে আছে? যে আনোয়ারুজ্জামান, এই যে বাংলা ভিশনের মালিকদের একজন ছিল, আনোয়ারুজ্জামান, আকরামুজ্জামান, ইকরামুজ্জামান যিনি ছিল, তাই না? এদের সবার নাম আছে, নাম নেই, সিমিন হোসেনের নামটা নাই। ওইখানে কিন্তু বসুন্ধরা মালিকের ছেলের নামও আছে, ওই যে মানে বড় ছেলেটা সাইম সুবান, তার নামও আছে, তার কত টাকা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু সিমিন রহমানের নাম নাই। যারা বসুন্ধরা, যারা আপনার ডেইলি স্টার যে রিপোর্টটা করছে জায়মা, ও তো অনেক ভালো ভালো রিপোর্ট করে, তো তাকে তো এই রিপোর্টে লিখতে হয়েছে। সেখানে তো সিমিন হোসেনের নামটা তো বাদ দিতে হয়েছে রে ভাই। দিলে সমস্যা কি হতো? তার জন্য বৈধ টাকা, টাকার অভাব নাই। আমাদের এখানে সাংবাদিক হলে এরকম যে আমি সব লেখব, ওইটুকু লিখবো না। আবার ওনার সাংবাদিকতা কি, যে আমার নাম নাই, আমি কিছু করি না, সব সিমিন রহমান করছে, তার পোলা করছে। এখন ওখানে যে সাংবাদিক লিখছে তাকেও তো লিখতে বাধ্য হয়েছে।
তাহলে আসলে দায়টা আপনাকে, এই লতানো পাতানো গাছ দিয়ে গবেষণা করে লাভ নাই। গবেষণাটা করতে হবে গাছের মূল গাছটা নিয়ে। আমি মনে করি প্রথম কাজ হলো এই 10টা প্রতিষ্ঠানের প্রত্যেকটাতে সরকারের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা। কিছুদিন আগে দেখলাম কোনো নাকি ভ্যাকসিন কোথাও নাকি রিসিভার নিয়োগ করছে। আর রিসিভারের অ্যাডমিনিস্ট্রেটর কি এক জিনিস? রিসিভারের কাজটা কি? সব কিছু নিয়ে নিলামে বিক্রি করে দেনা পাওনা শোধ করে দেওয়া। তো আমরা কি ওটা চাই? আমরা ওটা চাই না। আমরা চাই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মতো চলুক, কিন্তু এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে ওই কালপ্রিটগুলো যে সমস্ত অনৈতিক সুবিধা নিত সেটা বন্ধ করেন। এটা জনগণের প্রতিষ্ঠান হয়ে যাক, প্রয়োজনে গভর্নমেন্ট টেক ওভার করুক। বা আপনি প্রতিষ্ঠান বন্ধ করার কোনো ব্যাপার না, কিন্তু এখানে কি হচ্ছে, সেই চালাচ্ছে, তাকে চালাতে দেওয়ার অর্থটা কি? সে তার মতো করে জিনিসপত্র সাইজ করতেছে। সেটা তো আছেই। এখন সেটা কি হয় দেখতে হবে। আমাদের সংস্কারের যে 4টি কমিশন বিভিন্ন ধরনের রিপোর্ট দিল, এটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? সংবিধান 4টি কমিশন যে রিপোর্টগুলো জমা দিল বুধবার সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাবনা হিসেবে, সেই জায়গা থেকে আপনার প্রতিক্রিয়া, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান? হ্যাঁ, না দেখেন, এটা তো একটা বড় আলোচনা, তাই না? নির্বাচন কমিশন, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টটা যেটা হয়েছে, এখানে অনেক জায়গায় আমার মনে হয় না রাজনৈতিক দলগুলি একমত হতে পারবে। আপনি একটাই জিনিস দেখেন, প্রধান উপদেষ্টা বলেছেন গণ অভ্যুত্থানের যে সনদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সনদের বাইরে গেলে দেশের উন্নয়ন হবে না, এবং সনদের আলোকে নির্বাচন হবে এবং দেশ আগাতে হবে। তো এইটা যদি ফিক্স করা থাকে, তো রাজনীতিবিদরা ওখানে বৈঠক করে কি করবে? ছাত্রদের, এই ছাত্ররা যেভাবে কথাটা বলে, এই ছাত্রদের কাছে প্রফেসর ইউনূস আমাদের এইরকম পাকা রাজনীতিবিদদেরকে আত্মসমর্পণ করাবে, এটা তো সম্ভব হবে না। আর যেটা বললেন সংবিধানে কতগুলো, ধরেন আমার সন্দেহ হয়েছে কয়েকটা জায়গায়, ধরেন 1 নম্বর হচ্ছে ধরেন 100টা নারী সিট। তো ওই সংস্কার কমিশনের একজন সদস্যের সাথে আমার কথা হচ্ছিল যে 100টা 50টা ছিল, 100টা করছেন, কিন্তু আবার বলছেন সরাসরি নির্বাচন। তাহলে এরা নির্বাচনটা করবে কোত্থেকে? জেলা ভিত্তিক যেভাবে আসন ভিত্তিক নির্ধারিত হয়, আমাকে বলছে দৈব চয়ন ভিত্তিতে। সেটা বলছে যদি দৈব চয়ন হয়, দৈব চয়নের লটারি করে, এখন ধরেন ফখরুল ইসলাম আলমগীরের সিট নারীদের জন্য তৈরি হলো, জামাতের আমিরের সিট নারীদের জন্য হলো, ইলেকশন হবে না? আমার মনে হয় আমি জানি না কিভাবে বলেছে, তবে যেভাবে যেমন যশোর সাতক্ষীরা মিলে একটা আসন, খুলনা বাগেরহাট মিলে একটি আসন, আগে তো এরকমই ছিল, মানে 8টা 10টা বা 6টা 7টা মিলে একটা সংরক্ষিত আসন নারীদের জন্য। সেই জায়গাগুলোতে হয়তো নারীদের ক্ষেত্রে, যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যানের পাশাপাশি মেম্বারদেরও ভোট থাকে, সংরক্ষিত নারী আসনে ভোট থাকে, মহিলা ভাইস চেয়ারম্যানদের, ওরকম সম্ভব না। এটা বলছে সরাসরি নির্বাচনে, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন হয় উপজেলা পরিষদে, হ্যাঁ সেটা তো থাকে, একটা কোটা থাকে। এটা আমি যেটা বলছি, 5টা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দিবে, হ্যাঁ 5টা দিবে রাষ্ট্রপতি। এটা মূলত পশ্চাৎপদ যারা নৃগোষ্ঠীর থেকে যদি না হয় তাদের থেকে অরাজনৈতিক দেওয়া হবে। তো এইটা এখন যে পর্যায়ে আছে, এটা তো রাজনীতিবিদদের সাথে আলোচনা হতে হবে। এখন যেভাবে ইনডাইরেক্টলি বয়কট শুরু হয়েছে, এখন আমি যেটা দেখলাম আজকে, যে শেষ পর্যন্ত দেখেছি বিএনপির তরফ থেকে সালাউদ্দিন সাহেব যা বলে আসবে, আমাদের যে যারা সমমনা দলগুলি তাদের সাথে আমাদের কথা হয় নাই, সুতরাং আমরা এত অল্প সময়ে এই ব্যাপারে কথা বলতে পারছি না, এইটুকুই বলবে। এবং আমি একটা পত্রিকায় দেখলাম ছোট দলেরও নেতাদের সাক্ষাৎকার, তারাও বলছে স্বল্প সময়ে আমরা আলোচনা করতে পারি নাই। তো এটা কিন্তু আবার ছাত্ররা কিন্তু আবার বলতেছে যে এই সনদের বাইরে কেউ কিছু না করলে আমরাই ঘোষণা দেব, এবং এইভাবেই হতে হবে, এবং এইটাই রাষ্ট্র চলবে এইভাবে। তো এখানে তো মুখোমুখি অবস্থা দাঁড়ালো। আমার হয়তো রাজনৈতিক দলগুলো সংযতভাবে কথা বলছে, কিন্তু ছাত্রদের কথার ভিতরে কিন্তু সংযত ভাব নাই। সুতরাং এখানে আবার সংবিধানে বলছে তরুণদের জন্য কোটা থাকবে 10%। হ্যাঁ 10%। তরুণটা কি করবেন? আগে তো
18 বছরের বয়সের নিচে ছিল ওটা ঠিক নয়, রাজনৈতিক দলগুলো তরুণদের মধ্যে থেকে 10% না, মনোনয়ন দেবে আর কি। তরুণকে আমি বলছি কোটা ঠিক ওইভাবে না। বক্তব্য হচ্ছে এই যে সংবিধান সংস্কার, এই যে যেসব পর্যায়ে, হ্যাঁ বলেন রাজনীতি করতে বয়স ঠিক নাই, ধরেন বাদাম বিক্রেতাও প্রেসিডেন্ট হয়েছে, দেশ জুতা পুলিশও হয়েছে, আমি মানলাম, স্বশিক্ষিত, ঠিক আছে। কিন্তু এই যে ধরেন এই ছাত্র গণ অভ্যুত্থানের সময় স্কুল থেকে শুরু করে যে এই যে ইউনিভার্সিটি ছাত্র পর্যন্ত আন্দোলন ছিল, কেউ তো পড়াশোনার কথা বলে না। এই যে 5-6 বছরের জেনারেশন গ্যাপ হবে, এটা পূরণ হবে কিভাবে? এখন তো আপনি সংবিধানের ভিতরে দেখি শিক্ষার চাইতে গুরুত্ব পেয়ে যাইতেছে ছাত্রদেরকে। বিষয়টা তো আসলে একটু কন্ট্রাডিক্টরি। আপনি যেটা বলেছেন, অবশ্যই শামুল মাসুদ কামাল, আপনার কাছ থেকে এই প্রশ্নটা উত্তর নিয়ে শেষ করবো আমরা। ওদিকে বলা হচ্ছে 10% তরুণদের মধ্য থেকে, আবার বলা হচ্ছে যে এক জায়গায় বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কোনো ছাত্র সংগঠন বা শ্রমিক সংগঠন এগুলো থাকতে পারবে না। ছাত্র সংগঠন থাকতে পারবে না কেন? যে তারা রাজনীতিতে যুক্ত হয়ে নানান ধরনের অপকর্মে বা শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে যুক্ত হয়ে যায়, পড়াশোনা ব্যাঘাত ঘটে। আবার এখানে বলা হচ্ছে তরুণদের মধ্যে থেকে 10% রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে, মনোনয়নের ক্ষেত্রে তারা এই সতর্কতা অবলম্বন করবে, এটা প্রস্তাব। দেখেন এগুলো এই সংবিধান সংস্কারের যে কমিশনের যে রিপোর্টটা দিয়েছে এখানে আর কি, এই রিপোর্টটা আমি যতটুকু দেখেছি বিভিন্ন পত্র থেকে, আমি কিন্তু মোটের উপর হ্যাপি। আচ্ছা, ভালো, অবশ্যই অনেক প্রস্তাব আছে, অনেক প্রস্তাব আছে যেগুলো নাকি মোটামুটি ভালো, কতগুলি আছে কনফিউজিং। এই তরুণদের যে ব্যাপারটা না, আমার কাছে এখানে এটা নিয়ে এটা পুরো আমার হাসি পেয়েছে আসলে। বেসিক্যালি হাসি পেয়েছে এই কারণে, আমি তো মূল উদ্দেশ্যটা বুঝে ফেলেছি। আমার কাছে মনে হয়েছে যে এইটাই হবে উদ্দেশ্য। উদ্দেশ্য হলো ছাত্রদেরকে খুশি করার জন্য করছে, জাস্ট ছাত্রদেরকে খুশি করার জন্য। ভাই, তরুণদের ভোট কি মোর পাওয়ারফুল? ভোট তো একটা, তরুণের ভোট একটা। তো তাহলে যদি তরুণদের জন্য 10% হয়, তাহলে বৃদ্ধদের জন্য 10% করতেন। তাহলে আপনি নারীদের জন্য 20% করতেন, তাহলে তো নারীদের এতগুলো আসন দরকার পড়ে না। আপনি বলেই দিতেন যে 300-র মধ্যে এই 100 আসন, এই 100 আসনে কেবল মেয়ে, যেটা ইন্ডিয়ায় আছে, কিন্তু ইন্ডিয়ার কোনো কোনো রাজ্য যেটা আছে, যে মনে করুন ওই আসনের মধ্যে এই 100 আসন তারা নির্ধারণ করে দেবে যে এখানে কেবল নারীরাই প্রার্থী হতে পারবে। আবার পরের 5 বছর পরের টার্মে এই 100 বাদ দিয়ে অন্য 100কে বলে দিবে এই 100 আসন কেবল নারীরাই প্রার্থী হবে, আর কেউ প্রার্থী হবে না। এরকম ঘুরে ঘুরে আনা যায়। তাহলে 100 আবার আলাদা করবেন কেন? তখন আবার আরেকটা প্রবলেম হবে। সেই প্রবলেমটা কি, একজন এমপি, পুরুষ এমপি একজন মহিলা এমপি কি সমান? সমান না। সমান না কেন? সে তো একটা আসনের ভোটার দ্বারা নির্বাচিত, উনি তো 3টা আসনের ভোটার দ্বারা নির্বাচিত। সে তো তার 3 গুণ লোকের প্রতিনিধিত্ব করে, বরাদ্দ তারা বেশি পায়, মহিলা একদিক দিয়ে পায়। এই বিষয়গুলো তাহলে আপনার ডুপ্লিকেশন হয়ে গেল না? একই আসনে মহিলা ওটা করে দেন। এইগুলো হলো কি ম্যাক্সিমাম। আমি যেটা বলি আপনাকে, আমি একটা এই কমিশন নিয়ে আমার প্রথম থেকে একটা যেটা ছিল, মানে আপত্তি ছিল, যে এই কমিশনের প্রধান উনি আপনার এই রাষ্ট্রবিজ্ঞানের লোক, উনি জার্নালিজমের লোক, বাট উনি সংবিধান বিশেষজ্ঞ না। উনি যেটা করছে ওনার কমন সেন্স দিয়ে করছে। ওনার লেখাপড়া আছে, কমন সেন্স ভালো। কমন সেন্স তো একটা বিরাট জিনিস, সবার কমন সেন্স থাকে না। কমন সেন্স একটা খুব আনকমন ব্যাপার। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না। সংবিধান সংশোধন করা, সংবিধান রচনা করা, এটা বড় কাজ, এটা কমন সেন্সের কাজ না। কাজে এই যে মনে করেন এই যে কাজগুলো সে করছে, এগুলো কমন সেন্স দিয়ে করছে, এটা আমার আনা হয়েছে আর কি। তা না হলে 10% তরুণদেরকে আনতে হবে। তরুণের সংজ্ঞা কে নির্ধারণ করবে? 28 বছর বয়সে মনে করেন একজন লোকের ডায়াবেটিসের বিরোধ হয়েছে, ভালো মতো খাড়াইয়া হাঁটতে পারে না, সে তরুণ। চিন্তার আধুনিকতা দিয়ে হবে। আপনি কী দিয়ে প্রমাণ করবেন? এগুলো হলো জোড়াতালি মার্কা প্রস্তাব। এটা হলো আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। বাট উনি দেখছে এই সময়ে সবচেয়ে বিপজ্জনক গোষ্ঠীর হলো স্টুডেন্ট, কিন্তু ওদেরকে হাতে রাখতে হবে, ওদেরকে হাতে রাখার চেষ্টা করছে। কতগুলি বিষয় আছে যেগুলো নাকি মনে করুন অবাস্তব। যেমন আমি একটু উদাহরণ দেবো, এটা বলে শেষ করি, আপনার সময় মানে বেশি নিচ্ছি, সরি। সেটা কি, রাষ্ট্রীয় মূলনীতি 3টা বাদ দিছে, একটা রাখছে, আর এখানে আরও 4টে যোগ করছে। ওকে, আপনি যে জাতীয়তা বাদ দিলেন, বিএনপি মানবে? বিএনপি দলের নামই হলো জাতীয়তাবাদী দল, তো বলো তো আমার তো তার দলই থাকে না। ও মানবে? এরা মানবে? মানবে না তো। উনি যেটা করছে, উনি আমেরিকার নাগরিক, ওই আদলে উনি আলাপ করছে। আমেরিকা তো ভাই জাতীয়তাবাদ নাই, আমেরিকা তো ধর্ম নিরপেক্ষতা নাই, আমেরিকা তো বলে উই ট্রাস্ট অন গড।
আমেরিকা তো ট্রাস্ট অন গড, তারা তো গডের উপর ভরসা করে আসছে, কারণ ওইটা নিয়ে ঢুকাতে পারে না, বা পেতানি খাওয়ার ভয়ে, কাজে ওইটা অন্যভাবে আনছে। আচ্ছা, সাম্য একটা আনছে, আবার আনছে সামাজিক ন্যায় বিচার, আবার মানবিক মর্যাদা, আবার মানবিক আছে। আপনি বলেন তো সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই তিনটার মধ্যে পার্থক্যটা কি বলেন? আগে ছিল তো এটা, ঘুটে পেতে একই। আগে পলিটিক্যাল পার্টিগুলো তো বসবে, তারা আলোচনা করবে, জি। অনেক কিছু এনে কাটছাট হবে, কিন্তু একটা কাঠামো তো পাওয়া গেল, জি। এটা ভালো। যেমন ধরেন আপনি কতগুলি পয়েন্টে কোনো আলোচনা হয়তো কেউ আপত্তি করবে, ওরা মনে করেন আপনার এই যে ইয়ের ব্যাপারটা দ্বিকক্ষ আইনসভা এগুলো লোক মানবে, জি 4 বছর সরকারের মেয়াদ। গুড। জি, সেই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।